যেহেতু নাহিদ ইসলাম এই কথা বলেছেন, মানে তিনি সরকারের সমালোচনা করেছেন, যে মানে পররাষ্ট্র নীতি নিয়ে বলেছেন যে সেখানে ব্যর্থ কূটনৈতিকভাবে সরকার। যদি তাই হয়ে থাকে তাহলে ভারতের সাথে যেই ভাষায় কথা বলা হলো শেখ হাসিনার ব্রিফিংয়ের পরে, এবং হচ্ছে যে চীনা সফর কিংবা মালয়েশিয়া সফর কিংবা অন্যান্য দেশের সাথে যেভাবে কূটনৈতিক সাফল্যের কথাও অন্যরা সেটা বলছে, সেই জায়গায় সমালোচনা কি আসলে আপনার কাছেও মনে হচ্ছে যৌক্তিক? এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটা যে মানে আমাদের যে পররাষ্ট্রনীতিতে যে একটা শিফট এসেছে, এটা কখন এসেছে এটাকে আসলে মার্ক করা প্রয়োজন। এটা এসেছে আফটার দি অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের পরপরই আমাদের পররাষ্ট্রনীতিতে একটা আচমকা শিফট এসেছে এবং এই শিফটটা জনগণ খুব বেশি পরিমাণে প্রেস করছে যে এই ধরনের শিফটটা আসলে খুব প্রয়োজন ছিল। আমরা ইন্টারিম আমলেও দেখেছি ভারতের সাথে একদম চোখে চোখ রেখে কথা বলতে, এবং বিজিবিকে দেখেছি অত্যন্ত সাহসিকতার সাথে কনফ্রন্ট করতে বিএসএফ এর সাথে যখন তাদের সীমান্ত বৈঠকগুলো হচ্ছিল। এবং সেই অঞ্চলে যে জনগণ ছিল, জনগণের বর্ডারের যে জনগণ, তাদের এক ধরনের গণপ্রতিরোধ, তাদের এক ধরনের মানে ওখানকার যে জেগে ওঠা, তাদের সেলফ, এটা আমরা কিন্তু খুব বেশি দেখতে পাচ্ছি। এখন কোন ক্ষেত্রে মনে হচ্ছে যে কম্প্রোমাইজ করছে সরকার। আমি সেটাই আসতেছি আর কি। তো মানে এইটা যে পররাষ্ট্রনীতির যে এখন সাফল্য, কিছু জায়গায় তো অবশ্যই আছে, পররাষ্ট্রনীতির সাফল্য যে একদম নাই তা না। যেমন ধরেন আপনি তো সীমান্ত হত্যা হলে একটা কড়া বিবৃতি দিতে পারতেছেন, বা হচ্ছে গিয়ে আপনার হাসিনা ইস্যুতে তো আপনি একটা কড়া বিবৃতি দিচ্ছেন। সো কড়া বিবৃতি যে সরকার দিচ্ছে না তা না, দিস ইজ একটা সাকসেস বলা যেতে পারে, এটা একটা সাফল্য। এবং এইটা হচ্ছে বেসিক্যালি আপনার অভ্যুত্থানের পর একটা যে কন্টিনিউশন চলে আসছে পররাষ্ট্রনীতিতে, ফরেন পলিসিতে আমাদের, সেটার একটা কন্টিনিউশন আপনি বলতে পারেন। বাট রিসেন্ট যে সময়ে আমরা বলবো যে এটা একটা মানে বর্তমান সরকার একটা দ্বিধান্বিত পররাষ্ট্রনীতিতে আছে। কখনো সে প্রবল আত্মবিশ্বাসী, কখনো কিং কর্তব্য বিমূঢ়, এক কথায় প্রকাশে যেটা বলা যায় কখন কি করতে হবে বুঝতে পারতেছে না, এরকম একটা ব্যাপার। মানে তিনি সীমান্ত হত্যার বিরুদ্ধে একদম কড়া বিবৃতি দিচ্ছেন, আবার যখন জুলাই জাদুঘরে সীমান্ত হত্যার যে অত্যন্ত সিম্বলিক একটা আর্ট, যেটাকে আমরা বলতে পারি যে প্রতিরোধের ভাষা এবং বয়ান চিহ্ন, ফেলানির যে চিত্র, সেটাও কিন্তু আবার সরিয়ে ফেলা হচ্ছে, বা সেটা অরিজিনাল আগে যেভাবে ছিল সেই জায়গায় নাই। তো ফলে এটাকে বলা যেতে পারে যে একটা দ্বিধান্বিত অবস্থায় আছে পররাষ্ট্রনীতির জায়গাটা। আবার এছাড়া যদি আপনি বলেন যে না কি করতে পারতো সরকার, সরকার কি মুখোমুখি, যেমন আমি বলি ইন্টারিম গভর্নমেন্ট কি করেছে, ইন্টারিম গভর্নমেন্ট একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে যেটা এখন খুব বেশি আলোচিত হয় না। সেটা হচ্ছে যে আমাদের যে ইন্ডিয়ান এমবাসির সামনের যে সড়ক বা অন্যান্য এমবাসির সামনের যে সড়কটা, সেটাকে নাম করেছিল ফেলানি এভিনিউ হিসেবে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কেউ বলে না। কারণ ফেলানি এভিনিউ আপনি তো আপনার শহীদদেরকে, আপনার এখানকার যারা ভিকটিম, আপনার যারা নাগরিক, যারা আপনার এই সামগ্রিক স্ট্রাগলের সাথে আছে জাতির, তাদেরকে তো আপনাকে স্মরণ করতে হবে, তাদেরকে তো আপনার জনগণের সামনে তুলে ধরতে হবে। এবং আপনি যখন ফেলানি এভিনিউ বলেন, তখন আমার চিন্তা হচ্ছে যে হু ইজ ফেলানি, কে ফেলানিটা তাহলে কে? তখন আপনি যাবেন হচ্ছে আপনার যে সীমান্ত হত্যার ইস্যুতে, আপনার বর্ডার কিলিং ইস্যুতে। এবং এটা তো আমাদের সভরেনিটি কোশ্চেনের সাথে জড়িত। আমি এটা বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট এটা খুবই ভালো একটা কাজ করেছে, সেটা আসে নাই। তো আমি মনে করি যে এখনো আমরা ফেলানিকে ওভাবে জুলাই জাদুঘর বলেন বা বিভিন্ন জায়গায় আমরা সেই জায়গা থেকে আমরা উদযাপনটা করতে পারতাম, ওনাদেরকে স্মরণ করতে পারতাম।